আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীরা, লুসিড লার্নিং চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অধ্যায় সেট, এই অধ্যায় নিয়ে আলোচনা করব। এই অধ্যায়টি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ প্রায় প্রতিটি বোর্ডে এই অধ্যায় থেকে প্রশ্ন এসে থাকে, সৃজনশীল এবং এমসিকিউ। এই জন্য তোমরা যদি এই অধ্যায়টা ভালোভাবে শেষ করতে পারো, তাহলে তোমরা প্রায় 10 থেকে 12 মার্ক নিশ্চিন্তে পেয়ে যাবে। এই জন্য তোমরা অবশ্যই এই অধ্যায়ের উপর ভালো প্রিপারেশন রাখবে, এবং এই অধ্যায়ের উপর আমাদের ধারাবাহিক ভিডিওগুলো যদি তোমরা দেখো, তাহলে আশা করি খুঁটিনাটি সকল অংশ নিয়ে আলোচনা করার কারণে তোমাদের এই অধ্যায়টি পানির মতো সহজ হয়ে যাবে, এবং যে কঠিন অংশগুলো থাকে সেগুলো তোমাদের জন্য খুব সহজ হয়ে যাবে, কারণ আমরা সেভাবেই এই ভিডিওগুলো তৈরি করতে যাচ্ছি। সুতরাং তোমরা ধৈর্য ধরে এই ভিডিওটা সম্পূর্ণ দেখো, তাহলে আজকে তোমরা কি কি ভালোভাবে শিখতে পারবে সেই বিষয়টি এক নজরে দেখে নেওয়া হবে। দেখো, আলোচনার বিষয়বস্তু 1 নম্বর হচ্ছে সেট কি, উদাহরণ সহ। তাহলে সেটের পুরো ধারণা আমরা পেয়ে যাব। 2 হচ্ছে সেট প্রকাশের পদ্ধতি, উদাহরণ সহ বিস্তারিত। এই অধ্যায়ের চুম্বক অংশ, এই অংশটি আসলে গুরুত্বপূর্ণ, কারণ তুমি অন্য কোনো ভিডিও বা অন্য কোথাও এই অংশটা তুমি পাবে না। এই অংশের আলোচনাটা তুমি আশা করি কোথাও পাবে না। ওকে, এরপর আসো সসীম সেট, অসীম সেট, ফাঁকা সেট, সংযোগ সেট, সেট সেট ও নিশ্চিত সেট। এই সেটগুলোর উপরও আমাদের খুব চমৎকার আলোচনা থাকতেছে। সুতরাং এই ভিডিওটি সম্পূর্ণ দেখো, এবং কোনো সমস্যা থাকলে সেটা তোমরা কমেন্টে জানাতে ভুলবে না। ওকে, আমরা আলোচনা শুরু করতেছি। প্রথম অংশ হচ্ছে সেট কি। আমাদের বইয়ে দেওয়া যে সংজ্ঞাটা সেটা আমরা মুখস্থ করেছি, বাট এগুলো আমরা রিয়েল ভাবে বুঝি নাই অনেকে। দেখো, সেট হচ্ছে মেইনলি সেট হচ্ছে সুনির্দিষ্টভাবে সংজ্ঞায়িত বস্তুর সমাবেশ। তাহলে এখানে 2টা পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ। সেট প্রকাশের জন্য 2টি বিষয় খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে সুনির্দিষ্টভাবে, তাহলে সুনির্দিষ্টতা এটা হচ্ছে সেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। তাহলে সুনির্দিষ্টতা হচ্ছে সেটের সবচেয়ে প্রধান বিষয়। সুনির্দিষ্ট হতে হবে এবং এই সেটকে আমরা সংজ্ঞায়িত করতে পারব। যেমন ধরো, আমি একটা সেট লিখলাম, এ সমান হচ্ছে 5 6 7। খেয়াল করো, এই এ সেটের উপাদানগুলো হচ্ছে 5 6 7। এটা স্পষ্ট, সুনির্দিষ্ট, এই জন্য এটা একটা সেট। তাহলে সেট এর জন্য প্রধান শর্ত কি? সুনির্দিষ্টতা। তাহলে সুনির্দিষ্টভাবে সংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে, যা বাস্তব জগতের হতে পারে, আবার চিন্তা জগতের হতে পারে। বাস্তব জগতের সেটগুলো আমরা দেখতে পারি, স্পর্শ করতে পারি, সকল কিছু। যেমন ধরো, তোমাদের গণিত, তোমাদের নবম দশম শ্রেণীর যে বইয়ের সেট থাকে, এটা একটা সেট। তারপরে উদাহরণ দেখো, বাংলাদেশের যে 8টা বিভাগ রয়েছে, এই বিভাগ সমূহের সেট, এগুলো কি সেট? বাস্তব জগতের সেট, যেটা আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও চিন্তা জগতেরও সেট হয়। ঠিক আছে, আমরা যে বিভিন্ন সংখ্যাগুলো হিসাব করি, যেমন ধরো জোড় সংখ্যা, বেজোড় সংখ্যা, মৌলিক সংখ্যা, তারপর ধরো পূর্ণ সংখ্যা, এই যে সেটগুলো, এগুলোকে কিন্তু আমরা স্পর্শ করতে পারি না, হ্যাঁ, দেখতেও পারি না। এগুলোকে কি করা যায়? জাস্ট এগুলোকে চিন্তা করা যায়, যুক্তি দিয়ে বোঝানো যায় বা ধারণা করে নেওয়া হয়। সুতরাং এইগুলো হচ্ছে চিন্তা জগতের সেট। তাহলে বাস্তব জগতের সেট, যেটা আমরা সচরাচর দেখি, যেমন ধরো তোমার পড়ার টেবিলে যে বইগুলো থাকে সেটার একটা সেট। এভাবে বাস্তব জগতের সেট এবং চিন্তা জগতের সেট আমরা চিনতে পারবো। তাহলে সেট কি আমরা উদাহরণ সহ বুঝতে পারলাম। সেট হচ্ছে সুনির্দিষ্টভাবে সংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহ, যা বাস্তব ও চিন্তা জগতের হয়ে থাকে। এরপর আসো, সেট জানার জন্য আমাদের কিছু বিষয় জানতে হবে। সেটকে কিভাবে করা হয়। দেখো, এই যে একটা সেট লিখছি,
সেটের মধ্যে একটা বিষয় খেয়াল করো, 5 6 7 এদেরকে কি বলা হয়? 5 6 7 এদেরকে বলা হয় সেটের উপাদান। তাহলে 5 সেট 5 6 7 এগুলোকে সেটের উপাদান বলা হয়, আর এ কে বলা হয় সেট। তাহলে সেটকে সাধারণত ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষর, অর্থাৎ বড় হাতের এক্স ওয়াই জেড, তারপরে ধরো এ বি সি, এগুলো দ্বারা প্রকাশ করা হয়। সেটকে প্রকাশ করা হয় ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষর দ্বারা। দেখো এই যে এ সেট আমি লিখেছি, এটা বড় হাতের অক্ষর, আর সেটের উপাদানগুলোকে লেখা হয় ছোট হাতের অক্ষর দ্বারা। আচ্ছা, যেমন ধরো এক্স একটা সেট যার উপাদান হচ্ছে এ বি সি, তাহলে এক্স এটা কি সেট, এর উপাদানগুলো কি এ বি সি। তাহলে এইগুলোকে আমরা এইভাবে লিখতে পারি, দেখো এ বিলংস টু এক্স, এর অর্থ কি? এ বিলংস টু এক্স অর্থাৎ হচ্ছে এ উপাদানটি এক্স এর একটা সদস্য। দেখো তো এক্স এর একটা সদস্য কি এ, সেম ভাবে লেখা যায় বি, এটাও বিলংস টু এক্স, লেখা যায় কিনা সি বিলংস টু এক্স। তাহলে আমরা বুঝতে পারলাম এই বিলংস টু দ্বারা বোঝায় কি সেটের উপাদান। তাহলে বলো তো আমি যদি লিখি ডি বিলংস টু এক্স, এটা কি রাইট? দেখো তো ডি উপাদানটা এক্স এর মধ্যে আছে কি এক্স সেটের মধ্যে? নাই। তাহলে এটাকে আমরা কিভাবে প্রকাশ করব? ডি ডাজ নট বিলং টু এক্স, তাহলে এটাকে বলা হবে ডাজ নট বিলং টু এক্স। ডি ডাজ নট বিলং টু এক্স অর্থাৎ ডি উপাদানটা এক্স এর সদস্য নয়। তাহলে আমরা সেটকে কিভাবে লেখা হয় এবং এর উপাদানগুলো কি এগুলো বুঝতে পারব। তাহলে এক শেষ সেট কি এবং উদাহরণ সহ। 2 সেট প্রকাশের পদ্ধতি কয়টি? দেখো সেটকে সাধারণত 2 পদ্ধতিতে প্রকাশ করা হয়। 1 তালিকা পদ্ধতি, 2 সেট গঠন পদ্ধতি। এই দুইটা অংশ এই সেট অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, এটাকে আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে। তাহলে 1 নাম্বার বললাম তালিকা পদ্ধতি। দেখো এই তালিকা পদ্ধতিতে সেটের উপাদানগুলো সুনির্দিষ্টভাবে উল্লেখ করা থাকে। এখানে স্পষ্ট আমরা বুঝতে পারবো উপাদানগুলো কি কি। যেমন ধরো একটা সেট আমি লিখলাম সি, যার উপাদানগুলো হচ্ছে 3 4 5 এবং 6। দেখো তো সি সেটের উপাদানগুলো 3 4 5 6 স্পষ্ট না? তাহলে তালিকা পদ্ধতির শর্ত হচ্ছে 2টি, অর্থাৎ এই পদ্ধতিতে সেটের উপাদানগুলো সুনির্দিষ্টভাবে উল্লেখ করা থাকবে। তালিকা পদ্ধতিতে সেটের উপাদানগুলো সুনির্দিষ্টভাবে উল্লেখ করা থাকবে। 2 একাধিক উপাদান থাকলে তাদের মধ্যে কমা ব্যবহার করতে হবে। দেখো তো 3 4 5 6 এদের মাঝখানে কি আমরা কমা দিছি না? কমা দিতে হবে। তাহলে সেট প্রকাশের তালিকা পদ্ধতির ক্ষেত্রে শর্ত হচ্ছে 2টি। এক হচ্ছে কি উপাদানগুলো সুনির্দিষ্ট, 2 একাধিক উপাদান থাকলে কমা ব্যবহার করতে হবে। আর সেটকে সাধারণত দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করা হয়, অর্থাৎ সেট আমরা দ্বিতীয় বন্ধনীর মধ্যে সবসময় আবদ্ধ করি। তাহলে 1 বুঝতে পারলাম। তাহলে 1 এর জন্য কয়টা শর্ত লাগে দেখো? একটা হচ্ছে সুনির্দিষ্টভাবে উল্লেখ করা থাকে উপাদান, 2 হচ্ছে একাধিক উপাদান থাকলে কমা ব্যবহার করা হয়। তাহলে আমরা বুঝতে পারবো এটা হচ্ছে তালিকা পদ্ধতি। 2 হচ্ছে সেট গঠন পদ্ধতি। দেখো সেট গঠন পদ্ধতিতে মাত্র একটা জিনিস আমাদের জানা দরকার, সেটা হচ্ছে এখানে শুধু একটি শর্ত দেওয়া থাকবে। অর্থাৎ এখানে মেইন বিষয় হচ্ছে শর্ত দেওয়া থাকবে, উপাদানগুলোকে সুনির্দিষ্টভাবে উল্লেখ করা থাকবে না, বরঞ্চ এই উপাদানগুলো নির্ণয়ের জন্য কোনো শর্ত দেওয়া থাকবে।
যেমন একটা উদাহরণ দেখো, সেট গঠন পদ্ধতিকে আমরা লিখতে পারি, ধরো এ একটি সেট x belongs to n, n হচ্ছে স্বাভাবিক সংখ্যা, যেটা আমরা পরে আরো বিস্তারিত আলোচনা করব। দেখো x belongs to n, এখানে শর্ত হচ্ছে x এর মান হচ্ছে 1 থেকে বড় এবং হচ্ছে 5 থেকে ছোট। তাহলে খেয়াল করো, এখানে সেটের উপাদানগুলো কিন্তু স্পষ্টভাবে বলা নাই। হ্যাঁ, কত হবে স্পষ্টভাবে লেখা নেই, তবে কি দেওয়া আছে, উপাদানগুলো নির্ণয়ের জন্য একটি শর্ত দেওয়া আছে। সেটা কি, সেটের উপাদানটা হবে 1 থেকে বড় এবং 5 থেকে ছোট স্বাভাবিক সংখ্যা, n হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এটা গেল একটা। দুই, আরেকটা উপাদান দিচ্ছি আমি সেটের b, যেমন ধরো x belongs to z, এই হবে -5 থেকে বড় এবং 6 থেকে ছোট। তাহলে এইভাবে আমরা প্রকাশ করতে পারি x belongs to z, z হচ্ছে পূর্ণ সংখ্যা, তাহলে x হবে এমন একটি সংখ্যা, পূর্ণ সংখ্যা, যা -5 থেকে বড় এবং 6 থেকে ছোট। আর এই যে এটা হচ্ছে সাবজেক্ট, ইংরেজিতে বলা হয় সাবজেক্ট, বাংলায় বলা হয় জেনো অথবা এরূপ জেনো। তাহলে আরেকভাবে আমরা লিখতে পারি, সেটা হচ্ছে x জেনো x। খেয়াল করো, x জেনো x বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা যা 1 অপেক্ষা বড় এবং 7 অপেক্ষা ছোট। তাহলে আমরা সেট গঠন পদ্ধতিতে সাধারণত এইভাবে কি করতে পারি, লিখতে পারি। দেখেন প্রত্যেকটাতেই শর্ত দেওয়া আছে, এখানে উপাদানগুলো সুনির্দিষ্টভাবে উল্লেখ করা নেই। তাহলে আমরা চিনতে পারবো এটি হচ্ছে সেট গঠন পদ্ধতি। আমাদের পরীক্ষাতে সাধারণত সেট গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতি অথবা তালিকা পদ্ধতি থেকে সেট গঠন পদ্ধতি নির্ণয় করতে বলে, এবং এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং অনেক স্টুডেন্টের কাছে জটিল বিষয়টা হচ্ছে এই তালিকা পদ্ধতি থেকে সেট গঠন পদ্ধতি এবং সেট গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতিতে রূপান্তর করা। আমরা এই অংশটাকে সহজ করার জন্য এই অধ্যায়ের চুম্বক অংশ এই আলোচনাটি নিয়ে আসতেছি। সুতরাং এই অংশটি তোমরা ভালোভাবে দেখো। তার আগে আমরা আরেকবার রিভিশন দিয়ে নেই, সেট কি, উদাহরণ সহ এবং সেট প্রকাশের পদ্ধতি। আমরা অল্প সময় উদাহরণ রিভিশন দিয়ে নিচ্ছি। সেট কি, সেট হচ্ছে বাস্তব বা চিন্তা জগতের সুনির্দিষ্ট সংজ্ঞায়িত বস্তু। এখানে স্পষ্ট থাকবে সুনির্দিষ্টতা, উপাদানগুলো স্পষ্টভাবে উল্লেখ করা থাকবে। সেটের উদাহরণ আমরা বেশ কয়েকটা উদাহরণ দিয়ে আসছি। এরপর আলোচনা করবো সেট গঠন পদ্ধতি। দেখো, সেট গঠন পদ্ধতি কয় প্রকার ছিল, 2 প্রকার, একটা তালিকা পদ্ধতি আর একটা সেট গঠন পদ্ধতি। তালিকা পদ্ধতিতে উপাদানগুলো স্পষ্টভাবে উল্লেখ করা থাকে, আর একাধিক উপাদান থাকলে তাদের মধ্যে কমা ব্যবহার করব। আর সেট গঠন পদ্ধতিতে শুধুমাত্র শর্ত দেওয়া থাকবে, উপাদানগুলোকে সুনির্দিষ্টভাবে দেওয়া থাকবে না। এক্ষেত্রে আমরা এই যে প্যাটার্ন, এই প্যাটার্ন গুলো ফলো করতে পারি বা এইভাবে আমরা লিখতে পারি। ঠিক আছে, তাহলে আমাদের 1 এবং 2 এই অধ্যায়ের আলোচনা শেষ। এখন আমরা আলোচনা করব এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ চুম্বক অংশটা। দেখো, এই চুম্বক অংশের জন্য আমাদের যে টার্মগুলো ভালোভাবে জানতে হবে। খেয়াল করো, প্রথমে বলে রাখি, এই অংশটা তুমি সচরাচর অন্য কোথাও এই অংশটা তুমি পাবে না। ঠিক আছে, আজকে আমি এই অংশটা তোমাদেরকে বোঝাবো। দেখো, যখন এই তালিকা পদ্ধতি থেকে সেট গঠন পদ্ধতি অথবা সেট গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলবে, তখন আমাদের যে অংশগুলো না জানলে আমরা এটা না করার সম্ভাবনা অনেক বেশি। অর্থাৎ আমরা হয়তো যদি এই বিষয়টা ভালোভাবে না জানি, তাহলে আমরা এটা কনভার্ট করতে পারবো না। এই জন্য দেখো, কোন কোন অংশ আমাদেরকে ভালোভাবে জানতে হবে।
এক নম্বরে হচ্ছে গুণনীয়ক। আমাদেরকে অবশ্যই গুণনীয়ক সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। গুণনীয়ক কি? খুব সহজ বিষয়। ধরো আমি তোমাকে বললাম 15 এর গুণনীয়ক, তাই না? 15 এর গুণনীয়ক মানে হচ্ছে যে এই 15 কে কোন কোন সংখ্যা দিয়ে আমরা ভাগ করতে পারবো। 15 কে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো বলো তো? 1 দিয়ে ভাগ করা যায় না? 1 যায়। 2 দিয়ে যায়? যায় না। 3 দিয়ে যায়, 3 5 15। তারপরে কত দিয়ে যায়? 5। আর কত দিয়ে যায়? 15 দিয়ে ভাগ করা যায়। তাহলে 15 এর গুণনীয়ক গুলো হচ্ছে 1, 3, 5 এবং 15। এটা আমরা পরীক্ষাতে বের করবো কি করে? পরীক্ষাতে যেভাবে আমরা বের করতে পারি, যেমন ধরো 36 এর গুণনীয়ক। 36 এর গুণনীয়ক আমরা কিভাবে লিখবো দেখো। 36 সমান লেখা যায় 1 ইনটু 36। 1 দিয়ে 36 কে গুণ করলে 36 হয়। এখন তো 2 দিয়ে গুণ করলে হয় কিনা? 2 দিয়ে 36 কে ভাগ করা যায় কিনা? 18 দুগুণে 36, 18। 3 দিয়ে যায় কিনা বলো তো? 3 12 36। 4 দিয়ে ভাগ করা যায়? 4 9 36, 9। 5 দিয়ে যায় না? 5 সাথে 35 যায় না। 6 দিয়ে যায়? হ্যাঁ, 6 6 36। 6 ইনটু 6। আর কিন্তু দেওয়া যাবে না, কারণ এই যে 6 ইনটু 6 আসছে, এরপর আবার যদি 7 দিয়ে দিতে হবে না, ঠিক না? এখানে 6 ইনটু 6 আসছে না, এই জন্য এই পর্যন্তই শেষ। তাহলে আমাদের 36 এর গুণনীয়ক গুলো কত কত খেয়াল করুন। 36 এর গুণনীয়ক হলো 1 2 3 4 6। দুইবার লেখার দরকার নেই, 6 দুইবার আছে, দুইবার লিখবো না, একবার লিখবো। 9 12 18 এবং 30। দেখো, তাহলে আমরা কি সহজে গুণনীয়ক গুলো বের করতে পারবো? তাহলে এক নম্বরে জানতে হবে আমাদের গুণনীয়ক সম্পর্কে। তাহলে গুণনীয়ক হচ্ছে যে কোনো একটি সংখ্যাকে যে সকল সংখ্যা দিয়ে ভাগ করা যায় তাদেরকে ওই সংখ্যার গুণনীয়ক বলে। যেমন 15 কে 1 দিয়ে ভাগ করা যায়, 3 দিয়ে ভাগ করা যায়, 5 দিয়ে ভাগ করা যায় এবং 15 দিয়ে ভাগ করা যায়। তাহলে সেম ভাবে আমরা যেটারই গুণনীয়ক বের করতে বলবো আমরা এই নিয়মে বের করতে পারবো। তারপর হচ্ছে গুণনীয়কের পর আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে গুণিতক। গুণিতক আমরা সবাই মোটামুটি জানি, সেটা হচ্ছে যেমন নামটা যেভাবে আমরা বলি ওইটি হচ্ছে গুণিতক। যেমন ধরো আমি যদি বলি তোমাকে 3 এর গুণিতক, 3 এর গুণিতক গুলোকে 3 ঘরের নামটা যেভাবে জানি, যেমন 3 3 2 6 3 3 9 3 4 12, এইভাবে যেতে থাকবে 3 6 18। তাহলে গুণিতক একটা অসীম সংখ্যা, ঠিক আছে? গুণিতকে শেষ হবে না, 3 6 9 12 এভাবে চলতে থাকবে। সেম ভাবে তোমাদেরকে যদি বলি 5 এর গুণিতক বলো তো, 5 এর গুণিতক গুলো কত হবে? 5 তাহলে 10 3 5 15, এভাবে কি যেতে থাকবে না? অসীম। সুতরাং এটা হচ্ছে আমাদের গুণিতক। তাহলে গুণিতকের বিষয়টা কিভাবে শিখবো? আমরা যেভাবে নামটা বলি সেই অংশগুলো লিখলে হয়ে যাবে গুণিতক। তারপরে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে মৌলিক সংখ্যা। হ্যাঁ, আমরা কি মৌলিক সংখ্যা চিনি না বা মৌলিক সংখ্যা জানি না? যে যে সকল সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা দিয়ে শুধু ভাগ করা যায়, অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না, সেটা হচ্ছে মৌলিক সংখ্যা, যেটা 1 থেকে বড়। তাহলে 1 থেকে বড় সংখ্যা কত? 2। 2 কে 1 এবং 2 দিয়ে ভাগ করা যায়। তারপরে 3, তারপরে ধরো 5। দেখো 2 3 5 এগুলোকে ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। এরপরে ধরো 7, তারপরে ধরো 11 11, তারপরে 13 13, তারপরে 17 19 23 29। আচ্ছা, আমি 29 পর্যন্তই মৌলিক সংখ্যাগুলো লিখে রাখলাম। হ্যাঁ, তোমাদের যদি কারো সমস্যা থাকে অন্তত 100 পর্যন্ত মৌলিক সংখ্যা আমাদের জানতে হবে। যদি তোমাদের সমস্যা থাকে তোমরা কমেন্টে লিখে দিও যে মৌলিক সংখ্যা চাই, তাহলে আমি 100 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো কি কি ওইটা তোমাদেরকে দিয়ে দিব। কারণ পরীক্ষাতে
অ্যাটলিস্ট 50 অথবা 100 পর্যন্ত আমাদের মৌলিক সংখ্যাগুলো জানতে হবে। তাহলে মৌলিক সংখ্যার আলোচনা আমাদের শেষ। এরপর আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা দেখো, পূর্ণ সংখ্যাকে আমরা জেড দিয়ে প্রকাশ করব। পূর্ণ সংখ্যাকে আমরা জেড দিয়ে প্রকাশ করব। পূর্ণ সংখ্যা কি দেখো, শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যা। আচ্ছা, এই যে আমি 0 লিখলাম, এদিকে 1 2 3 এভাবে যেতে থাকবে অসীম। সেম ভাবে মাইনাসেরটাও চলে অসীম, -1 -2 হ্যাঁ -3 এইভাবে কি বলো অসীম। তাহলে পূর্ণ সংখ্যা হয় যে শূন্য সহ ধনাত্মক সংখ্যা এবং শূন্য সহ ঋণাত্মক সংখ্যা, এটা একটা অসীম সংখ্যার সেট। সুতরাং পূর্ণ সংখ্যা আমরা চিনতে পারলাম। এরপরে যেটা আমাদের চিনতে হবে সেটা হচ্ছে অঋণাত্মক সংখ্যা। দেখো অঋণাত্মক সংখ্যা কি, এই যে শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যা না, এই অংশটা ভালোভাবে খেয়াল করো। শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যা, এই অংশটার নামই হচ্ছে অঋণাত্মক সংখ্যা। তাহলে অঋণাত্মক সংখ্যাটা আমরা চিনতে পারলাম না? হ্যাঁ, কত কত হবে? 0 1 2 3, এটা হচ্ছে অঋণাত্মক সংখ্যা। এখন আমাদের চিনতে হবে হ্যাঁ ধনাত্মক সংখ্যা। ধনাত্মক সংখ্যা কি দেখো, 1 থেকে শুরু করে এই 0টা বাদ দিলে হয়ে যাবে ধনাত্মক সংখ্যা। 1 2 3 4 তাহলে ধনাত্মক সংখ্যা হচ্ছে এই অংশটা, ঠিক আছে? এই অংশটা কি বলো? ধনাত্মক। আর ঋণাত্মক কি থাকলো বলতো? যেটা বাদ থাকলো সেটাই কি ঋণাত্মক সংখ্যা। ঋণাত্মক সংখ্যা হচ্ছে যেটা -1 -2 -3। তাহলে আমরা এই 7টা টার্ম ভালোভাবে বুঝতে পারলাম, খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও আমাদের আর দুইটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে জোড় সংখ্যা, যেটা আমরা মোটামুটি জানি অনেকেই। জোড় সংখ্যা তো আমরা সবাই চিনি, 2 4 6 এভাবে। এরপরে জানবো আমরা বেজোড় সংখ্যা। বেজোড় সংখ্যা কত বলো? 1 3 5 7, এগুলো হচ্ছে আমাদের বেজোড় সংখ্যা। তাহলে এই 9টা টার্ম আমাদের খুব ভালোভাবে বুঝতে হবে যদি আমরা তালিকা পদ্ধতি থেকে সেট গঠন পদ্ধতি এবং সেট গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতিতে কনভার্ট করতে চাই। ওকে, আশা করি তোমরা এই অংশটাও ভালোভাবে বুঝতে পেরেছো। এটা আরেকবার একটু বলে দেই অল্প সময়ে, সেটা হচ্ছে আমরা সেট গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতি অথবা তালিকা পদ্ধতি থেকে সেট গঠন পদ্ধতিতে কি কি জিনিস আমাদের জানতে হবে। 1 নাম্বার গুণিতক, 1 নাম্বার গুণনীয়ক, 2 নাম্বার গুণিতক, 3 নাম্বার মৌলিক সংখ্যা, 4 পূর্ণ সংখ্যা, 5 অঋণাত্মক সংখ্যা, 6 ধনাত্মক সংখ্যা, 7 ঋণাত্মক সংখ্যা, 8 জোড় সংখ্যা, 9 বেজোড় সংখ্যা। এই অংশগুলো আমাদের ভালোভাবে জানতে হবে। এখন আমাদের যে অংশগুলো রয়েছে এগুলো খুবই সহজ অংশ, এগুলো আহামরি খুবই কঠিন না। যেমন ধরো সসীম সেট। সসীম সেট কাকে বলে? খুবই ইজি, যে হ্যাঁ যেই সেটের উপাদান সংখ্যা গণনা করে শেষ করা যায় তাকে বলা হয় সসীম সেট। যেমন ওই সেম উদাহরণ, a সমান যদি 1 2 3 হয়, বলতো এটা গণনা করা যায় না কয়টা উপাদান আছে? 3টা উপাদান আছে। তাহলে যে সেটের উপাদান আমরা গণনা করে শেষ করতে পারবো সেটা হচ্ছে সসীম সেট।
এগুলো কিন্তু আমাদের এমসিকিউ এর জন্য খুবই দরকার, কোনটি সসীম সেট কোনটি অসীম সেট, তাই না? তাহলে যদি সসীম সেট চিহ্ন থাকে, এবার বলো তো অসীম সেট তাহলে কি হবে? বলো, অসীম সেট হচ্ছে যে সেটের উপাদান সংখ্যা আমরা গণনা করে শেষ করতে পারবো না। দেখো 1 2 3 এভাবে যদি দিতে থাকি ডট ডট, যেটা সেটের সংখ্যা গণনা করে শেষ করা যায় না। তারপরে আমরা আরেকটা দিতে পারি, মনে করো বি একটা সেট যেটা হচ্ছে x belongs to n, স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা হচ্ছে এখানে একটা শর্ত দিব যে x হচ্ছে ধরো 10 থেকে বড়, x হচ্ছে কি 10 থেকে বড়। 10 থেকে বড় স্বাভাবিক সংখ্যা কি মানে অসংখ্য না? হ্যাঁ, এটা তো শেষ হবে না, তাহলে এটা একটা কি সেট? অসীম সেট। তারপরে যেটা আছে সেটা হচ্ছে ফাঁকা সেট। খুব ইজি, ফাঁকা সেট মানে কি? যে সেটের কোনো উপাদান নেই। ফাঁকা সেট বলো যে সেটের কোনো উপাদান নেই। দেখো সি একটা সেট দিলাম যেখানে লিখে দিলাম x belongs to n, স্বাভাবিক সংখ্যা 1 থেকে বড় আর 2 থেকে ছোট। বলো 1 থেকে বড় আর 2 থেকে ছোট, মাঝখানে কোনো স্বাভাবিক সংখ্যা আছে? নাই। সুতরাং এই সেটটা কি? একটা ফাঁকা সেট। তুমি এখানে দেখলেই বুঝতে পারবে যে এর মধ্যে কোনো উপাদান হবে না। হ্যাঁ, ফাঁকা সেটকে আমরা কি দ্বারা প্রকাশ করি? ওরি দ্বারা প্রকাশ করি। ফাঁকা সেটকে এই ওরি দ্বারা প্রকাশ করতে পারি। ঠিক আছে, ওরি যদি না লিখি তাহলে ওই যে দুইটা সেকেন্ড ব্র্যাকেট দিব, দেখো এটার মধ্যে কোনো উপাদান নেই, এই সেটের মধ্যে কোনো উপাদান নেই, এটা দ্বারা আমরা প্রকাশ করতে পারি ফাঁকা সেট। ঠিক আছে, তারপরে আমাদের বাকি থাকলো কি এখন? সংযোগ সেট এবং সেট সেট। হ্যাঁ, তিনটা আছে, আর খুবই সহজ। সংযোগ সেট হচ্ছে দেখো এ ইউনিয়ন বি, আমি এ এবং বি দুইটা সেটের উপাদান দিয়ে দিচ্ছি। দেখো এ হচ্ছে এ বি আর বি হচ্ছে ধরো এক্স ওয়াই। এবার তোমাদেরকে বললাম এ ইউনিয়ন বি, অর্থাৎ এ ও বি এর মধ্যে সংযোগ সেট কি হবে? খেয়াল করো, এ এর মান বসালে এ এর উপাদান সেট কি কি? এ বি ইউনিয়ন, হ্যাঁ, বি সেটের উপাদান কি কি? এক্স ওয়াই। হ্যাঁ, এই ইউনিয়নের কাজ হচ্ছে কমন এবং আনকমন সবকিছুকে নিতে হবে, অর্থাৎ সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটই হচ্ছে কি? সংযোগ সেট। সকল উপাদান, দেখো যা উপাদান আছে আমি সবই দিব। কি কি আছে বলো? এ বি এক্স ওয়াই। ঠিক আছে, সব উপাদানই নিব। বাট একটা উপাদান যদি দুইবার থাকে, আমাদের দুইবার নেওয়ার দরকার নেই, কারণ সেটের মধ্যে একবার একটা উপাদান থাকলে যথেষ্ট। এই জন্য একটা উপাদান যদি দুই জায়গায় থাকে, যেমন এখানে যদি এক্স থাকতো, ঠিক আছে, আরেকটা উদাহরণ দিচ্ছি। দেখো সি মনে করো একটা সেট যেটা হচ্ছে এ এবং এক্স। ঠিক আছে, এবার তোমাকে যদি বলতাম এ ইউনিয়ন সি, তখন কি হতো? এর উপাদানের মান কত? এ বি, আর ইউনিয়ন সি কত? এ এক্স। বলতো তাহলে এখন কি হবে? এ দুইবার আছে, দুইবার নেব না একবার নেব? একবার। বাকি থাকলো কি? এ বি এবং এক্স। তাহলে আমাদের সংযোগ সেটটা খুবই ইজিলি হয়ে গেল, যে সকল উপাদান নিব আমরা। সেম এটাকে যদি আমরা এইভাবে লিখি, এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি, যেটা আমরা পড়বো কি? সেট সেট। এটা হচ্ছে সেট সেট। তাহলে এ হচ্ছে কত? এ বি, ইন্টারসেকশন বি কত? এক্স ওয়াই। হ্যাঁ, এখানে ইন্টারসেকশন যেটা থাকবে সেট সেট, সেটা হচ্ছে যে সকল সেটের মধ্যে থাকতে হবে। সকল সেটের মধ্যে যখন একটা উপাদান থাকবে তখন সেই সেটটাকে আমরা নেব। খেয়াল করো, এ এখানে আছে, এ এখানে নেই, তাহলে এ নেওয়া যাবে না। বি এখানে আছে, এখানে নেই, তাহলে নেওয়া যাবে না। এক্স ওয়াই কারোর সাথে মিল নাই, দেখো কোন উপাদানই মিল নেই, তাহলে কি সেট হবে? এটা ফাঁকা সেট। কোন উপাদানই মিল নেই, তাহলে কোনটা নিব? কোনটাই নিব না আমরা। এবার বলো এটা এ ইন্টারসেকশন সি, এখানে কোন উপাদানটা নিব আমরা? সবার মধ্যে কোনটা আছে দেখো তো? এ। তাহলে এটা হচ্ছে আমাদের সেট সেট। এ ইন্টারসেকশন সি উপাদান হবে সেট সেট। এরপর আসে নিশ্চিত সেট। নিশ্চিত সেট মানে কি বলতো? যে দুইটি সেটের উপাদানের মধ্যে কোনো উপাদান যদি মিল না থাকে, কোনো উপাদান যদি মিল না থাকে, কোন, দেখো এখানে যে সেটটা লিখছি আমি, এ হচ্ছে এ বি আর বি সেটের উপাদান এক্স ওয়াই।
এই সেটের মধ্যে কোনো উপাদানের মিল আছে? মিল নেই। তাহলে এই সেটটা কি হবে? এটা হবে নিশ্চিত সেট। তাহলে আশা করি এই অধ্যায়ের আজকে আমাদের প্রথম পর্বের ভিডিও শেষ। আশা করি এই ভিডিওর মাধ্যমে তোমরা কিছুটা হলেও উপকৃত হয়েছো। আশা করি এভাবে তোমরা ধারাবাহিকভাবে ভিডিওগুলো যদি দেখো, গণিত তোমাদের কাছে পানির মতো সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। লুসিড লার্নিং চ্যানেলের মাধ্যমে তোমরা খুব সহজেই গণিত শিখতে পারবে এবং আশা করি খুব ভালো মার্ক উঠাতে পারবে তোমরা যদি এই ভিডিওগুলো ধারাবাহিক দেখে থাকো। জি, আসসালামু আলাইকুম।